নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই বেলঘড়িয়ার আপডেটের দিকে নজর রাখতে হবে, কারণ গতকাল বেলঘড়িয়া রথতলার মোড়ে দিনে দুপুরে শুট আউট, ব্যবসায়ীকে লক্ষ্য করে 8 রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা এবং সেই শুট আউটে ফের হুমকি ফোন। গতকাল শুট আউট এবং শুট আউটের 8 রাউন্ড গুলি চালানোর পর যে ছবি সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখিয়েছিলাম, বাইকে করে দুষ্কৃতীরা সে গুলি চালায় এবং তারপরে আজ একাধিকবার হুমকি ফোন। ফের বিহারের জেল থেকে হুমকি ফোন বলে দাবি আজ বেলা 1টায় ফের হুমকি ফোন ব্যবসায়ী অজয় মণ্ডলকে। टीटागढ़ में कोई प्रमोटर का नाम आने से हमारा ही नाम पहले आता है। धंधा कर रहे हैं तो आप हमें साथ लेके चलिए और सारी परेशानी में वहाँ का हम सामना करेंगे। कोई भी व्यक्ति आप लोग को परेशान नहीं करेगा। जी देखिए वहाँ पर ना इतना दिन हम साथ रहे ना, हाँ समझ जाइएगा देखिए आपका कोई नंबर हमारा पास नहीं है जो आपको कांटेक्ट करेंगे, आपका कोई बंदा नहीं है उससे बात करेंगे। आराम से अकेले में आपसे बात कीजिए। हाँ बोलिए आपको लग जाना कितना बड़ा बात था बड़ा बात। 7-8 गोली करने का क्या काम था? 1-2 करके आपको डराना है हमको, 1-2 करके छोड़ देता। आपका शोरूम में घूम के आता तो 50 गोली मारता हूँ तो 7-8 चला। हाँ समझे ना, वो आपको मारने का मकसद नहीं था, इसी बात को सोचे, नहीं तो 8 लोगों को चला जाता क्या फर्क। आपको तो ये बताना था कि आप नहीं इधर इग्नोर कीजिएगा तो आपके साथ कुछ भी हो सकता है, बस ये बताना था मैं। हमको भी मालूम है जो सुबोध सिंह चाहेगा तो कुछ भी हो सकता है। आप लोग अपना काम कीजिए, समझे ना। आप लोग को कोई भी गुंडा आपको फोन क्रिमिनल कोई दुनिया जान वहाँ फोन करता है तो वो जिम्मेदारी मेरा। সুবোধ সিং এর সাথে কি আপনার আগেও কি কোনো কথাবার্তা হয়েছিল? না, ও ফোন করেছিল, আমার ফোন লাগেনি বা ধরিনি। ও সেটাই বললো যে তুমি ফোন নেই পাকাতে আমার। প্রথমবার কি আপনার সাথে কথা হলো? প্রথমবার কথা হলো। উনি তো জেল থেকে বসে আপনাকে এইভাবে ওরা তো দেখা করে না, ওদের লোক থাকে, এসে অন্য ফোন ধরিয়ে দেবে, কথা বলুন দাদার সাথে। মানে আপনার সাথে শাহজাহাদেরই কথা হয় আর কি। শাহজাহাদের সাথে কি সুবোধ সিং এর কোনো লিঙ্ক আছে বলে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। আপনি কি এখন আতঙ্কের মধ্যে রয়েছেন? হ্যাঁ 100% আতঙ্কের মধ্যে আছে। গতকাল অর্থাৎ শনিবার ঠিক দুপুর 2:15 রথতলায় কামারহাটি পুরসভার ঠিক বিপরীতে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি বৃষ্টি। গতকাল বিহারের জেল থেকে দুষ্কৃতীর ফোন, আজ বেলা 1টায় সুবোধ সিং নামের আরো একজনের ফোন ব্যবসায়ী অজয় মণ্ডলকে। গতকাল যে ভুলটা চললো ঘটনা, তারপরে কি শাহজাদ আপনাকে ফোন করেছিল? না, শাহজাদা ফোন করেনি, বিহার থেকে রমেশ সিং বলে একজন ফোন করেছিল। কোথা থেকে? বিহার থেকে। বিহার থেকে কি বলেছিল? তুমি বাস গিয়া আপনি তখন কোথায়? থানাতে। আচ্ছা, আপনার সামনে কে ছিল? আইসি ছিল, তারা আপনার কি নাম আমাদের কমিশনার ছিল? কমিশনার ছিল। আচ্ছা, তারপর দেখালাম হোয়াটসঅ্যাপে কল, ভয়েস, এটা শুনলো। ওরা তো যে টাইপের যে ফোন নাম্বার দিয়ে করে ওই ফোন নাম্বারে ট্যাগ করা খুব কঠিন। ব্যবসায়ী অজয় মণ্ডল, তার যেমন প্রমোটিং এর ব্যবসা রয়েছে, অন্যদিকে গাড়ির ব্যবসা রয়েছে, কিন্তু প্রমোটিং এর কাজেই তোলা যাওয়ার অভিযোগ, তোলা না পাওয়ায় হামলার অভিযোগ ব্যবসায়ী অজয় মণ্ডলের। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী ও তার পরিবার। আমাদের ওই কোথাও কাজ হলে এই কাজের জন্যই দিতে হবে, এই কাজের জন্যই দিতে হবে, তোমার কোনো প্রবলেম নেই, দিতে হবে টাকা দিতে হবে। ওরা আমি বলেছিলাম যে ঠিক আছে তুই পাঠা, যতটা হবে আমি দিয়ে দেবো। তো কালকেই পাঠানোর কথা ছিল, পাঠায়নি। খালি আমাকে না, টিটাগড়ে যারা কাজ করছে প্রত্যেককেই ওর সঙ্গে সেটেলমেন্ট আসছে। টিটাগড়ে কাজ করতে গেলে টাকা দিতে। পরে কি শাহজাদ আপনাকে ফোন করেছিল? না, শাহজাদা ফোন করেনি, বিহার থেকে রমেশ সিং বলে একজন ফোন করেছিল। কোথা থেকে? বিহার থেকে। বিহার থেকে কি বলেছিল? তুমি বাস গিয়া হুমকি ও দিয়েছিল, ওকেও আমি দিয়েছিলাম 2-1 বার। তারপর দেখলাম যে এসব লাভ নেই, ও উল্টো পাল্টা। এর আগে ওই टीवीएस जो शोरूम আছে, আমাকে একদিন বললো उसको बोलो 5 लाख रुपया देगा नहीं तो हम उसका शोरूम उड़ा देगा। उड़ाओ।
একদিকে একাধিকবার হুমকি ফোন, অন্যদিকে ত্রাস ছড়াচ্ছে শাহজাদ আলী। বেলঘরিয়া শুট আউটে অভিযুক্তের জেরায় নিউজ 18 বাংলা টিটাগড়ে দাপট শাহজাদ আলীর। স্থানীয়দের মুখে মুখে এই শাহজাদের দাপটের কথা। তবে টিটাগড়ে 19 নম্বর ওয়ার্ডের ডেরা এই শাহজাদ আলীর। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, এই যে শাহজাদ আলী, এই অপরাধে কেন নাম উঠে আসছে, ঠিক কি ভূমিকায় শাহজাদ আলীর? দেখো, টিটাগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ড একে আজাদ রোডে ওখানে একটি টালিখরা বস্তি ছিল। সেই বস্তিতেই কিন্তু সেখান থেকে কিন্তু তার উৎপত্তি। এই শাহজাদ আলী সেখানে কালোয়ারের ব্যবসা করত এবং সেই ব্যবসা করতে করতে কিন্তু অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে এবং প্রথমে সে গত বেশ কয়েক বছর আগে পানিহাটিতে একটি ব্যাংকে ডাকাতির ঘটনায় তার নাম জড়ায় এবং তারপরে পুলিশ তাকে গ্রেপ্তার করে, সে জেলও খাটে এবং তারপর থেকে সেখান থেকে কিন্তু অপরাধ জগতের সঙ্গে তার যোগাযোগ এবং বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে তাদের সাথে কিন্তু তার যোগাযোগ তৈরি হয় এবং সেইখান থেকে কিন্তু এই যে টিটাগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ড যেখানে তার ডেরা, সেই জায়গায় কিন্তু তার প্রভাব বিস্তার করে এবং তার কথা তার অনুমতি না নিয়ে কোনো ব্যবসায়ী কিন্তু সেখানে কোনো কাজ করতে পারবে না, সেটা প্রমোটিং সংক্রান্ত বিষয় হোক বা অন্য কোনো ব্যবসার কাজ হোক। এবং সেই এলাকা অর্থাৎ টিটাগড় স্টেশন রোড চত্বর জুড়ে কিন্তু তার আধিপত্য বিস্তার করে এবং সে বেশ কয়েক বছর, প্রায় 15 বছর বেশি সে কিন্তু ওই এলাকা থেকে সে অন্যত্র চলে গিয়েছে এবং বাইরে থেকে পুরো টোটাল যে এই যে সাম্রাজ্য তার সাগরেদদের দিয়ে কিন্তু সে এলাকাতে চালাতো। এমনটাই কিন্তু যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা ক্যামেরার সামনে মুখ না খুললেও তারা কিন্তু ক্যামেরার আড়ালে কিন্তু তারা কিন্তু এইভাবে বলছেন যে সে এলাকায় তার কিন্তু যথেষ্ট একটা দাপট রয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম কিন্তু হুমকির মুখে পড়তে হয় এলাকার ব্যবসায়ী যারা রয়েছেন তাদের প্রত্যেককে। সুবীর, সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। শাহজাদ আলী জেরায় গিয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করলে ক্যামেরার সামনে এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে চায়নি, কিন্তু গোপন ক্যামেরায় শাহজাদ আলীর এলাকায় অত্যাচার ও তোলাবাজির পাশাপাশি মানুষকে ভয় দেখানোর অভিযোগ শোনা গেল এলাকার মানুষের থেকেই। এমনি এলাকায় কি ডন নাকি? এলাকায় আগে এখানে থাকতো, থেকে থেকে এক দুটো মার্ডার করলো, ছুরি মারার সঙ্গে তারপরে এদিকে আমার সঙ্গে হলো, তার যে এখানে এলাকা ছাড়লো তো ছেড়ে দিয়েছে। হাজার সে হাজার এমনি কি দোকান ফোকান থেকে টাকা পয়সা তোলে নেই? হ্যাঁ, বিল্ডিং নতুন হয়, হ্যাঁ, তো বিল্ডিং থেকে টাকা নেই। হ্যাঁ, ও চলে আসে টাকা নিয়ে যায়, লোক পাঠায়। হ্যাঁ মানে বিল্ডিং করে টাকা দিতে হবে? হ্যাঁ, বিল্ডিং করলেই টাকা দিতে হবে। না আপনারা মুখ খুলতে ভয় পান তাহলে? হ্যাঁ, আমার তো ঘর বাড়ি এখানে মেরে দেবে, মেলে দিলে ওই 4টে ছেলেকে পাঠিয়ে দিলে। পুরো টিম চালা এলাকায়। এখন কোথা থাকে? বারাসারি এলাকায় আছে। গতকাল বেলঘরিয়ায় যে শুট আউটের ঘটনা ঘটে, আর সেই শুট আউটে ব্যবহৃত বাইক, যে বাইকে এসে দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালায়, সেই বাইক ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ। বেলঘরিয়া স্টেশনের কাছে উদ্ধার দুষ্কৃতীদের বাইক। গতকাল বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়িতে গুলির বৃষ্টি, ফিল্মি কায়দায় বাইকে চেপে গুলি, দুই দুষ্কৃতীর স্টেশনের কাছে বাইক রেখে ট্রেনে চম্পট, নাকি পুলিশের চোখে ধুলো দিতে স্টেশনের কাছে বাইক রেখে চম্পট। অন্যদিকে বেলঘরিয়ার শুট আউটে এখনো পর্যন্ত আটক 3 জন, যেমনটা পুলিশের সূত্রে জানা যাচ্ছে। টিটাগড় স্টেশন রোড থেকে আটক করা হয়েছে 3 জনকে। বেলঘরিয়ার ঘটনায় সানি ও ভিকি নামে 2 জনকে আটক, এছাড়াও আরো একজনকে আটক করেছে পুলিশের, যেমনটা আমরা জানতে পাচ্ছি। এবং যে যোগটা, অর্থাৎ বিহার থেকে ফোন এসেছে ব্যবসায়ী, যেমনটা তিনি বলছেন, সুবোধ সিং, রমেশ সিং নামের কেউ তাকে ফোন করছেন, হুমকি দিচ্ছেন। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীর সঙ্গে কথা বলবো। সুবীর, এই যে একের পর এক ঘটনা, যদি আমরা মালদার ঘটনা দেখি, যদি আমরা আসানসোলের ঘটনা দেখি, যদি ব্যারাকপুরের ঘটনা দেখি বা বেলঘরিয়া শুট আউট, একের পর এক ঘটনায় পড়শি রাজ্যের ঘটনা অর্থাৎ বিহার যোগ বারবার উঠে আসছে। পড়শি রাজ্যের বেপরোয়া অপরাধীদের কেন ঠেকানো যাচ্ছে না? সুবীরের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত এই ঘটনায় ব্যবসায়ীকে শুট আউট লক্ষ্য করে যে শুট আউটের ঘটনা, সেই শুট আউটের ঘটনায় যে বাইক ব্যবহার করা হয়েছে, যেই বাইক থেকে এলোপাথারি গুলি চালানো হয়, সিসি ক্যামেরা ফুটেজে যে ছবি আপনারা দেখছেন, সেই সিসি ক্যামেরা ফুটেজে
এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং আরো 3 জনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। বেলঘরিয়ার ঘটনায় সানি ও ভিকি নামের 2 জনকে আটক, এছাড়াও আরো একজনকে আটক করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 3 জনকে আটক করেছে পুলিশ। বেলঘরিয়া শুট আউট, আর সেই শুট আউটে যে বাইক ব্যবহার করা হয়েছে সেই বাইক ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। বেলঘরিয়া স্টেশনের কাছে উদ্ধার দুষ্কৃতীদের গতকাল বেলঘরিয়ায় 2:15 নাগাদ, দুপুর 2:15 নাগাদ যে এলোপাথালি গুলি চালানো হয়, যে ঘটনা ঘটে একেবারে রোডে, বিটি রোডের উপরে যে ঘটনা ঘটে, সেই ঘটনায় ফিল্মি কায়দায় বাইকে চেপে গুলি দুষ্কৃতীরা স্টেশনের কাছে বাইক রেখে ট্রেনে চম্পট, নাকি পুলিশের চোখে ধুলো দিতে স্টেশনের কাছে বাইক রেখে চম্পট। এদিকে আজ ব্যবসায়ী অজয় মণ্ডলের বাড়িতে যান বিজেপি নেতা অর্জুন সিং। পুলিশকে নিশানা বিজেপি নেতার পাল্টা তোপ কুণাল ঘোষের। অজয়দা পুরো 8খানা গুলি চললো, উনি তো আগেও পুলিশকে বলেছেন, তা কি নিরাপত্তা? অ্যাকচুয়ালি পুলিশ তো সব জায়গায় নিরাপত্তা দিতে পারে না, কিন্তু খাকি ওয়ার্দির একটা দম থাকে, সেই দমের উপরে ক্রিমিনাল ভয় পায়। যখন ক্রিমিনালদেরকে পুলিশ প্রোটেকশন দেবে, ক্রিমিনালরা কাউন্সিলর হয়ে যাবে, ক্রিমিনালরা এমএলএ হয়ে যাবে, ক্রিমিনালরা এমপি হয়ে যাবে, তখন কি হবে? তখন এই পুলিশরা তাকে স্যালুট করছে। ব্যারাকপুরের অবস্থাটাকে এই জায়গা নিয়ে যাওয়া হচ্ছে, আপনাকে আমাকে দমিয়ে দেওয়ার জন্য, যে মুখে আওয়াজ তুলবে দমিয়ে দেওয়ার জন্য এই অপরাধীদেরকে ইউজ করা হচ্ছে, আর তাদেরকে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে। এর পেছনে একটা বড় সড়ো চক্রান্ত আছে। আমাদের সোনার দোকানে যে ডাকাতি হলো, আপনারা জানেন, যখন পুলিশকে ধরতে হলো অন্য রাজ্য থেকে ধরে আনতে হয়েছে, সেখানে গিয়েছিল, ওখানে আবার ডাকাতি ট্রেনিং ক্যাম্প হচ্ছে, সেখান থেকে এসে গন্ডগোল করে আবার পালিয়ে যাচ্ছে। বিহারের জেলে বসে ফোন আসছে, সেই র্যাকেট কাজ করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে টার্গেট করে নানা ধরনের কুকীর্তি এরা চালাচ্ছে। আমাদের পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে, সাহসের সঙ্গে এসবের মোকাবিলা করছে, তদন্ত করছে, দোষীদের চিহ্নিত করছে। বাংলার কোথাও ভর দুপুরে ডাকাতি, কোথাও ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি, একের পর এক ঘটনা ঘটছে বাংলায়। আর এরপরই বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সরকারকে তোপ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আর অন্যদিকে বাংলা বিরোধীদের ডাকাতি বরদাস্ত নয়, পাল্টা ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। ভয় দেখিয়ে পয়সা তোলা ব্যবসায়ীদের কাছ থেকে তারই একটা চক্র চলছে, এবং আমার এটাকে মনে করিয়ে দিচ্ছে 90-এর দশকে মুম্বাই শহরে যেভাবে দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, ছোটা রাজন, বিভিন্ন গ্যাংয়ের যে তোলাবাজি চলতো ভয় দেখিয়ে, সেই র্যাকেট আবার পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে। পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা এখান থেকে পয়সার ভাগ পাচ্ছে। এটাও বিজেপির একটা গুন্ডা বসে আছে বিহারের জেলে, সে এখানে এসে টাকা তুলছে, তার কিছু চেলাকে পাড়া পাঠাচ্ছে। সোনার দোকান লুট হচ্ছে বিহার ঝাড়খণ্ড দিয়ে। মমতা ব্যানার্জি বলেছেন যে বর্ডার সিল করতে, পুলিশকে স্ট্রিক্ট হতে। বাংলা বিরোধীদের ডাকাতি তো করতে দেবো না, সন্ত্রাসও করতে দেবো না। এবার বসিরহাটের আপডেটের দিকে নজর রাখতে হবে, কারণ বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলির ঘটনায় আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। গতকাল রাতে গ্রেফতার তোয়েব আলী মণ্ডল। সিসি ক্যামেরা ফুটেজেই ধৃতদের চিহ্নিত, এবং তারপরেই আরো গতকালকে একজনকে গ্রেফতার, এবং আজ আরো একজন তোয়েব আলী মণ্ডলকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে এই ঘটনায়, গুলির ঘটনায় ধৃত এখনো পর্যন্ত 2 জন। শুক্রবার বসিরহাটে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আলতাফ মালিক। অনুপম রয়েছে, অনুপমের সঙ্গে কথা বলি। অনুপম, একটা বিষয় একটু জানতে চাইবো, এই সিসি ক্যামেরা ফুটেজ দেখেই তো ধৃতদের চিহ্নিত করা হয়েছে, তোয়েব আলী মণ্ডলের ঠিক কি ভূমিকা এই ঘটনায়? হ্যাঁ দেখো, এই যে বসিরহাট থানার পিপা এলাকায় যে আলতাফ মালি নামের যে তৃণমূল কর্মীকে গত পরশু দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যাবেলায় যে গুলি করে খুন করার চেষ্টা হয়, সেই সময়কার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ যেমন আমরা টেলিকাস্ট করি, তেমন কিন্তু বসিরহাট থানার পুলিশের হাতেও আছে। আর সেই সিসিটিভি ফুটেজ দেখেই কিন্তু পুলিশ তদন্তে নামে, এবং এই আলতাফ আলীর বাবা, সেও কিন্তু 4 জনের বিরুদ্ধে
বুশিয়ার থানায় অভিযোগ দায়ের করে এবং এই সেখানে কিন্তু প্রথমে গতকাল সন্ধ্যেবেলায় জিয়ারুল গাজী বলে একজনকে গ্রেপ্তার করে এবং এই জিয়ারুল গাজী জিজ্ঞাসাবাদ করার পর এই তোয়েব আলীর নাম উঠে আসে এবং তোয়েব আলীকে গ্রেপ্তার করে। কিন্তু তোয়েব আলীর নামে কিন্তু এই যে আলতাফ আলী তার বাবা কিন্তু কোন রকম অভিযোগ করেনি, কিন্তু জিয়ারুল গাজীকে জিজ্ঞাসাবাদ করে এই তোয়েব আলীর নাম উঠে আসে। এই তোয়েব আলী হচ্ছে এই আয়ুব আলী গাজী যে গুলি করেছিল, তাকে বাইকে করে নিয়ে এসেছিল ঘটনাস্থলে। এর ভূমিকাও ছিল বোঝা যাচ্ছে। অনুপম, ধন্যবাদ। 9 জুন রবিবার রানীগঞ্জে ডাকাতি, পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন 9 জুন রবিবারের ঘটনা। সেই ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর গ্রেফতার করা হয়েছে শশীকান্ত মালিককে। রানীগঞ্জের ডাকাতিতে গ্রেফতার শশীকান্ত মালিক। এই শশীকান্ত মালিক ঠিক কি ভূমিকা ছিল এই ডাকাতির ঘটনায়, কিভাবে কাজ করতো শশীকান্ত, তার খোঁজ কিভাবে পেল পুলিশে, জানবো। দীপক শর্মা রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, একেবারে এই ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ডের সোনু সিং এর পূর্ব পরিচিত হচ্ছে শশীকান্ত এবং সোনু সিং দুজনের বাড়ি হচ্ছে বিহারের সিওয়ান জেলার রামগড় এলাকায়। পূর্ব পরিচিত থাকার ফলেই শশীকান্তের বাড়িতে চলে আসে সোনু সিং এবং অন্ডালে এসে পরে গা ঢাকা দিয়ে রেখেছিল প্রায় 26 দিন অন্ডালে থেকে পরে শশীকান্তের সাহায্য নিয়ে পরে রেকি করা হয়েছিল সোনার দোকানে, রেকি করেছিল সোনু সিং। এবং যখন ডাকাতির ঘটনা ঘটে তার আগে যখন সোনু সিং বিহার থেকে বাকি সঙ্গীদেরকে ডাকে, তখন শশীকান্ত তাকে এক বেসরকারি হোটেলে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল তাদেরকে থাকার জন্য। সেই বেসরকারি হোটেলেই বসে এবং অন্ডালের শশীকান্তের বাড়িতে বসেই গোটা ঘটনার ছক কষা হয় এবং সেই ঘটনা ঘটানো হয় গত রবিবার। এই ঘটনার তদন্তে নেমে পড়ে শশীকান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং নিজেদের হেফাজতে পাওয়ার পর শশীকান্ত এবং সোনু সিংকে মুখোমুখি বসিয়ে জেরা করবে পুলিশ এবং বাকি যে ডাকাত দল রয়েছে তাদের সন্ধান চালাবে পুলিশ। কারণ বিহারে একটি দল রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশের, সেক্ষেত্রে বিহার পুলিশের সাহায্য নিয়ে পরে বিভিন্ন গ্রামে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরো এগোতে চাইছে, তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। এবার একটা ছবি দেখাই আপনাদের, ছবিটা দেখুন। প্রথমে দেখুন একজন মহিলা, তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন রাস্তায়। এই যে বাইকে করে ছিনতাইবাজরা কিভাবে গলার হার ছিনতাই করে নিয়ে পালালো, দেখলেন যে ছবি সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখালাম। দিনে দুপুরে চেন ছিনতাই, এভাবেই দুষ্কৃতীরা তারা বাইকে করে এলেন যেখানে মহিলা বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন আর তার হার ছিনতাই করে বাইকে করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। খড়িবাড়ির ঘটনা, যে খড়িবাড়ির ঘটনা আপনারা দেখছেন, খড়িবাড়িতে মহিলার চেন ছিনতাই। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, মানে সিসি ক্যামেরা ফুটেজ দেখে রীতিমতো মানে আতঙ্কিত হওয়ার মতো ঘটনা, কারণ তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন, কোথাও থেকে জাস্ট আসছিলেন, সেই সময় এভাবে ছিনতাই। পুলিশ সূত্রে কি জানতে পারছো, এখনো পর্যন্ত কি কাউকে চিহ্নিত করা গেছে? দেখো, একেবারেই পুলিশ কিন্তু ঘটনার অভিযোগ পেয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজের উপর নির্ভর করে মূলত এই ঘটনার যিনি মূল অভিযুক্ত, মূল দুষ্কৃতী, যিনি ছিনতাইয়ের কাজে ঘটনায় কিন্তু লিপ্ত ছিলেন, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। গতকাল জলপাইগুড়ি রাজগঞ্জ থেকে কিন্তু এই যুবককে, এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে আরো কারা কারা যুক্ত ছিলেন, কিভাবে এই ঘটনা তারা মাস্টারমাইন্ড করেছেন সেই বিষয়টাও কিন্তু পুলিশ তদন্ত করছে। মূলত আজ এই দুষ্কৃতীকে কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় এবং তাকে 7 দিনের রিমান্ডে নিয়ে এই ঘটনার চক্রের পুনরুদ্ধার করতে চেষ্টা করছে খড়িবাড়ি থানার পুলিশ। তোমাকে জানিয়ে রাখি, মূলত এই বেশ কয়েকজনের গ্যাং, এরা বিভিন্ন জায়গায় কিন্তু মহিলাদের উপর টার্গেট করে, মহিলাদের গলার চেন কিভাবে চুরি করা যায়, কিভাবে ছিনতাই করা যায়, এই কাজে কিন্তু এরা লিপ্ত। এবং সেই ঘটনায় তারা দেখা গেল ভারত বাংলা সীমান্তে কিন্তু তারা কিন্তু গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু এই মহিলাকে দীর্ঘক্ষণ রেকি করার পর মহিলাকে বোঝা গেছে। ধন্যবাদ বিশ্বজিৎ। জেলা থেকে সরাসরিতে এবার একটু রাজ্য রাজনীতির খবরের দিকে নজর রাখি, কারণ নিরাপত্তাহীন হবেন নেতারা। কর্মীদের চাপের মুখে নিরাপত্তাহীন হতে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত ছেড়ে দিতে চাইলেন বাহিনীর জওয়ানদের নিরাপত্তা। আজ দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার।
তারা যত শীঘ্র সম্ভব বাড়ি ফিরে যাক, এবং সেই জন্য আমরা পুলিশ প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে থানার আইসি পর্যন্ত সবার সাথে কথা বলছি, সবাইকে আবেদন জানাচ্ছি। আমাদের কর্মীদের প্রশাসনের উপর এখনো কোনো ভরসা নেই, কারণ সব জায়গাতে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর তাদের ব্যবস্থা হবে। কর্মীরা চাইলে আমাদের কেন্দ্রীয় বাহিনী ছাড়াও আমরা ঘুরতে পারি। রাজ্য সভাপতি হওয়ার পরে পেয়েছি, তার আগে তো আমি কেন্দ্রীয় বাহিনী ছিল না, তো আমার নিরাপত্তা কোথায় ছিল? গতকালই কর্মীদের নিরাপত্তাহীনতার অভিযোগ কোচবিহারের শুভেন্দু অধিকারীকে অভিযোগ করেন বিজেপি কর্মী সমর্থকরা। আমাদের যে পরিস্থিতি, আমরা বাড়িতে চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না। কালকে আমার বন্ধুকে ঘুমালি আটকে পার্টি পিছনে গিয়ে অনেক কিছু বলে ছড়া তৃণমূলের লোকেরা। আমরা কেমন করে বাঁচবো? আপনারা তো সবাই ঠিকঠাক জায়গায় থাকেন, আপনারা সাধারণ মানুষ দেখেন। আপনি একটু গ্রামে গ্রামে সবার বাড়িতে যান, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমরা বাড়িতে থাকতে পারবো না স্যার, আমরা কেমন করে কোথায় যাবো আমরা বলুন? আমরা তো বিজেপিটা করি। ভাই আমি নিজে ছুটে এসেছি আমাদের এই সমস্যা বা আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য, এবং আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতা আছে, এটা নতুন নয়। আমরা প্রত্যেকের কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা নেব, আর আপনাদের নিশ্চিতভাবে মৃত্যুর মুখে ফেলার জন্য আমরা বলবো না। কিন্তু তার মধ্য থেকেও 21 সালে যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচার আমরা থামিয়েছি। আমরা আইনি লড়াই আন্দোলন সব রকম করে থামিয়েছি। এক্ষেত্রেও আমরা আমাদের মতো করে করব। যদি নেতৃত্ব এবং দলের প্রতি পূর্ণ আস্থা থাকে, আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেব না যাতে আপনারা আরো বিপদে পড়েন। আর এই সব ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করছে তৃণমূল ও সিপিআইএম। মানুষের রায়ে গোহারান হেরে গিয়ে বিজেপির মুষল পর্ব এবং গোষ্ঠীদ্বন্দ্ব যে পর্যায়ে গেছে, এটা তারই বহিঃপ্রকাশ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার হয়ে যাওয়া ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে দলকে সামলে উঠতে পারছে না। অন্যদিকে বিক্ষিপ্ত কিছু ঘটনাকে ভোট পরবর্তী হিংসার রূপ দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করছে। তারা যত এই ধরনের বদনাম করবে, বাংলার মানুষ এমনিই তাদের বিসর্জন দিয়েছে, আগামী দিনে প্রত্যেকটা নির্বাচনে আরো বেশি করে বিসর্জন দেবে। দলের কর্মী আক্রান্ত হয়েছেন, কেন আক্রান্ত হবেন? বরং যে কোনো কর্মী বা যে কোনো সাধারণ মানুষ আক্রান্ত হলেই সবার দৌড়ে যাওয়ার পর শাসক যখন আক্রমণের ভূমি নিজেকে দুষ্কৃতির জায়গায় দাঁড়িয়ে আনে, তখন প্রতিপক্ষ তাকে যেতেই যে কোনো আক্রান্ত মানুষের কাছেই যেতে হবে। কখন সুগন্ধ যাবেন, কখন সুগন্ধি যাবেন, তা নিয়ে প্রচার বেশি হতে পারে, আর 10টা ক্ষেত্রে প্রচার না হতে পারে। কিন্তু বিপন্ন মানুষের কাছে ধারণাটা আমাদের সবার কাছে, বিশেষ করে পরবর্তী হিসাব রাজ্যে যেভাবে হচ্ছে। এরই মধ্যে গতকালই আপনাদের দেখেছিলাম যে ভোট পরবর্তী অশান্তি, আর সেই ভোট পরবর্তী অশান্তিতে কোচবিহারে যান শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে ঘর ছাড়াদের সঙ্গে কর্মী সমর্থকদের তারা আশ্বাস দেন, তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু কাল শুভেন্দুর আশ্বাসেও হলো না কাজ, কারণ বিজেপি করায় ফের সামাজিক বয়কটের অভিযোগ কোচবিহারে। গতকাল 15ই জুন শুভেন্দু অধিকারী তিনি নিজে যান, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন, ঘর ছাড়াদের আশ্বাস দেন, আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু তারপরেও কাজ হলো না, কারণ সামাজিক বয়কটের অভিযোগ কোচবিহারে। ঠিক কি অভিযোগ, কি পরিস্থিতি জানবো, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর। হ্যাঁ দেখো, কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতে, এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে রয়েছে এবং দিন দুয়েক আগে এই গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান রয়েছে দীপক বর্মন, তাকে সামাজিক বয়কট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং গোটা বিষয়টি নিয়ে তিনি তুফানগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন। পাশাপাশি মহকুমা শাসককেও তিনি জানিয়েছেন তার যেটা অভিযোগ, তার জমিতে তাকে ফসল কাটতে দেওয়া হচ্ছে না এবং ফসল কাটার জন্য ট্রাক্টর ভাড়া করতে চাইলে সেই ট্রাক্টর মালিক তাকে জানিয়ে দিচ্ছে যে তৃণমূলের তরফে তাকে ট্রাক্টর ভাড়া না দেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি ফসলও বুনতে পারছেন না। এই মতো অবস্থায় তিনি বিপাকে পড়েছেন এবং বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। শুভঙ্কর, ধন্যবাদ। 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের বাড়িতে আসে। ওরা আমাকে হুমকি দেয় যে আমি গ্রাম পঞ্চায়েতে যেতে পারবো না, বাড়ি থেকে বেরোতে পারবো না, যদি বাড়ি থেকে বেরোই যেখানে পাবে আমাদের হাত পা ভেঙে দিবে, কৃষিকাজের যে হাল চাষ সে আমার সব বন্ধ করে দেয়। এই মতো অবস্থায় আমার 1.5 বিঘা ধান কাটা ধান জমিতে পড়ে আছে। আমি বিজেপি করি বলে তো এটাই আমার চাপ, আমার উপর চাপ। মানে কি সামাজিক বয়কট? হ্যাঁ, সামাজিক বয়কট।
আমি প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি, প্রশাসন এখনো পর্যন্ত কোনো সুরাহা করেনি। সম্পূর্ণ মিথ্যা কথা। জেলায় কোথাও এরকম ঘটনা নেই। আমরা পরিষ্কার বলছি, জেলায় এরকম কোনো বিজেপি দল কাগজে সেলটা দিতে না পারে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুক, তাদের আমরা সম্মানের মর্যাদা রক্ষা করবো। জেলা আসুক। এরই মধ্যে কোচবিহারের আরো একটা খবরের দিকে নজর রাখবো। কোচবিহার একমাত্র উত্তরবঙ্গের কেন্দ্র যেখানে এবার তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে, আর মাছ খেয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। নিশীথের পরাজয়ে আমিষ খেলেন রবীন্দ্রনাথ ঘোষ। মাছ খেয়ে আপনাদের মনে করিয়ে দেব, 13ই মার্চ রবীন্দ্রনাথ ঘোষ সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে নিশীথ প্রামাণিক পরাজয় যদি না করতে পারেন তিনি আমিষ খাবেন না। নিশীথ প্রামাণিক তিনি পরাজয় হয়েছেন, অর্থাৎ পরাজিত হয়েছেন, তিনি হেরে গিয়েছেন। এবার নিশীথের পরাজয়ে আমিষ খেলেন রবীন্দ্রনাথ ঘোষ। নিশীথকে হারাতে না পারলে নিরামিষ খাওয়ার প্রতিজ্ঞা দিয়েছিলেন তিনি, আর সেই প্রতিজ্ঞা মতো নিশীথ প্রামাণিক তিনি হেরে যান এবং নিশীথের পরাজয়ের পর আমিষ খেলেন রবীন্দ্রনাথ ঘোষ। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, তিনি যেটা বলেছিলেন সেটা হলো এবং তার প্রতিজ্ঞা ভঙ্গ হলো, কি বললেন আমিষ খাওয়ার পর? হ্যাঁ দেখো, লোকসভা নির্বাচন প্রার্থী ঘোষণার পরই কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তিনি পণ করেছিলেন যে নিশীথ প্রামাণিককে হারাতে না পারলে তিনি আর আমিষ খাবার কোনোদিন খাবেন না। এবং তারপরই কোচবিহার লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর দেখা যায় যে নিশীথ প্রামাণিক হেরে গিয়েছেন, জয়ী হয়েছেন তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়া। এরপর এদিন কোচবিহার রবীন্দ্র ভবনে তৃণমূলের বর্ধিত কমিটির সভা ছিল, সেই সভাতেই রবীন্দ্রনাথ ঘোষ তার পণ ভঙ্গ করলেন এবং মাছ খান এবং জেলা নেতারা তাকে মাছ খাইয়ে দেন। তিনি বলেন এটা ভালো লাগছে যে পণটা করেছিলেন সেটা তিনি রাখতে পেরেছেন। এবং অর্থাৎ 13ই মার্চ ভোটের আগে ঠিক কি প্রতিজ্ঞা করেছিলেন, কি বলেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, আর আজ আমিষ খাওয়ার পর কি বললেন রবীন্দ্রনাথ ঘোষ, শোনাবো। আমি নিরামিষ খাচ্ছি এবং লোকসভার নির্বাচন পর্যন্ত নিরামিষ খাবো এবং নিশীথকে নির্বাচনে হারিয়ে তারপরে মৎস্যমুখী করব। তার আগে আমিষ আমি খাবো না। আমি ঠাকুর মদনমোহনের সামনে একটা প্রতিজ্ঞা করি, জগদীশকে জেতানোর পরই আমি আমিষ খাবো, মাছ মাংস খাবো এবং কোনো কারণে যদি জগদীশকে জেতাতে না পারি তাহলে সারা জীবন মাছ মাংস খাবো না। আজকে জেলার সমস্ত স্তরে কর্মীরা নেতারা এসছেন, তাদের সামনে নেতৃত্বের হাত দিয়ে আমি মাছ গ্রহণ করলাম।